গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। তখন ঘড়িতে প্রায় 10:45। আমি অভিমন্যুর বাড়িতে বসে আছি। অভিমন্যু খুব মন দিয়ে তার একটা হাতের কাজ শেষ করছে। শখ কিংবা বলা যেতে পারে যখন সে কোনো কাজে লেগে থাকে তখন অন্য সমস্ত কিছুই ভুলে যায়। আমাদের 10:20 নাগাদ বেরোনোর কথা ছিল, অথচ অভিমন্যুর কাজটা শেষ না হওয়ায় আমরা এখনো উঠতে পারছি না। অথচ এই সময় একটুও কথা বলা যাবে না। ছোট ছোট বাঁশ কিংবা কাঠের টুকরো কেটে তারপর সেই টুকরোর ওপর ছোট ছোট ছুরি, তারপর আরো কত কি রয়েছে সে সমস্ত কিছু আমি জানি না। সেগুলো দিয়ে অদ্ভুত কিছু মূর্তি তৈরি করা হলো। এটা অভিমন্যুর একটা নেশা। তার বসার ঘরে, এমনকি তার কাজের ঘরে টেবিলের উপরেও এমন একটা কাঠের টুকরোর মূর্তি এমনভাবে রাখা আছে যে ঘরে ঢুকলেই সেগুলো লোকের চোখে পড়বেই। আমি অধৈর্য হয়ে পড়ছিলাম, তাই বাধ্য হয়ে এবার বলতে গেলাম। অভিমন্যু আর আমায় কথা শেষ করতে না দিয়ে অভিমন্যু একটা হাত তুলে আমায় থামিয়ে দিয়ে বলল, আর 10 মিনিট, আর 10 মিনিট দে, আমি আসছি। আমি এবার চুপ করলাম। এখন আমরা বসে আছি অভিমন্যুর কাজের ঘরে। ঘড়িতে টিকটিক শব্দ করে কাঁটা এগিয়ে চলেছে সামনের দিকে। আমিও হাত ঘড়ির দিকে আরো একবার তাকিয়ে দেখব বলে ভাবছি, এমন সময় দরজার বাইরে পায়ের শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে অভিমন্যু হাতের ইশারা করতেই আমি বসার জায়গা থেকে উঠে দরজার দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম একজন এসেছে। পর্দাটা তুলতেই একটু বয়স্ক মতো লোকটাকে দেখা গেল। লোকটা নমস্কার করে বলল, নমস্কার। আচ্ছা, অভিমন্যু সমদ্দারের বাড়িটা কি এটাই? আমিও তার প্রতি নমস্কার করেই বললাম, নমস্কার। হ্যাঁ, এটাই অভিমন্যু সমাদ্দারের বাড়ি। আসলে অভিমন্যু একটু ব্যস্ত রয়েছে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি আসছি তেঘরিয়া থেকে। সেখানে জমিদার বাড়ির কথা শুনেছেন নিশ্চয়ই। যদি না শুনে থাকেন তাতেও আশ্চর্য হবার কিছু নেই। আসলে আমি কি ভেতরে আসতে পারি? লোকটার কথা শুনে একটু লজ্জা পেলাম। সত্যি তো, দরজার বাইরে দাঁড়িয়ে ভদ্রলোক কথা বলছেন, তাই তাকে ভেতরে আসতে বলতেই পর্দাটা টেনে ভদ্রলোক ভেতরে এসে ঢুকলেন। অভিমন্যুর কাজটা শেষ হয়ে এসেছিল। সে হাতের ছোট ছোট টুকরো টুকরো ছুরির মতো জিনিসটা, যেটাকে সে নিজের অস্ত্র বলে, সেটাকে নামিয়ে রেখে বলল, ব্যাস, এইবার কাজটা শেষ হয়েছে। আমি ওর কাজের দিকে তাকালাম। ছোট্ট প্রায় বিঘত খানেক লম্বা আর সামান্য 1 আঙুল চওড়া একটা কাঠের টুকরো কেটে সে সুদৃশ্য একটা বক পাখি তৈরি করেছে। এমন বক আমাদের চারপাশের নদী, নালা, খাল, বিলে আগে দেখা যেত। আগে দেখা যেত বলছি কারণ ঘরবাড়ি আর মেকি সভ্যতার উন্নয়নের চোটে সমস্ত নদী, নালা, খাল, বিল এখন ভরাট হয়ে গেছে। বক আর সহজে চোখে পড়ে না। বকটা অদ্ভুতভাবে একটা পা নিচে আর একটা পা আর একটা পায়ের ওপর রেখে দিয়েছে, আর ঠোঁট দুটো দেখে মনে হচ্ছে এক্ষুনি শিকার করতে যাবে। ভদ্রলোক ঘরে ঢুকতেই বোধহয় তার চোখ চলে গিয়েছিল টেবিলের ওপর, তাই তিনি অদ্ভুত গলায় বলে উঠলেন, অবিশ্বাস্য! কাঠের টুকরো দিয়ে এত সুন্দর একটা পাখি তৈরি করেছেন? আপনি কি মানে আপনি অভিমন্যু সমদ্দার? অভিমন্যু মুখ তুলে তাকাল। তারপর কাঠের ওই পাখিটিকে টেবিলের উপর সরিয়ে তার বড় কাঁচের আলমারিটার উপর রাখল। তারপর দ্রুত হাতে টেবিলের উপর ছড়িয়ে থাকা কাঠের টুকরো এবং ছালগুলোকে একটা প্লাস্টিকের গামলার মধ্যে ভরে ফেলল। তারপর একপাশে পড়ে থাকা একটা বড় লম্বা কাপড় ছড়িয়ে নিল। কিছু মনে করবেন না, আসলে এটা আমার শখ, তাই আজ এটা করছিলাম। কিন্তু আপনাকে তো ঠিক। ভদ্রলোক এবার তার পরিচয় দিলেন। আমার নাম বসন্ত চক্রবর্তী। আমি এসেছি তেঘরিয়ার জমিদার বাড়ির কাছ থেকে। আসলে সেখানে আমি বিশেষ একটা কাজ করে থাকি। আর সেখানকার বর্তমান জমিদার, মানে জমিদারি তো এখন আর ওভাবে কিছুই নেই। তবে জমিদার বংশ, তাই ওখানকার অনেকেই জমিদার বলেই থাকে। তবে সেখানে যে জমিদার আছেন বর্তমানে,
তিনি আমায় পাঠিয়েছেন একটি বিশেষ প্রয়োজনে। সেই কারণেই আমি এখানে এসেছি। অভিমন্যু ততক্ষণে হাত মুছে নিয়েছিল। চেয়ারে বসে সে বলল, তেঘরিয়া মানে জায়গাটা যতদূর মনে পড়ছে এখান থেকে বেশ খানিকটাই দূর। সেখানকার জমিদারের কথা শুনেছিলাম, তবে শুনেছি সেখানকার বাড়ির অবস্থা, মানে জমিদার বাড়ির লোকেরা এখন আর সেখানে থাকে না। সকলে থাকে না এমন নয়, আসলে এখন জমিদার মশাই আর জমিদার মশাইয়ের স্ত্রী, তাছাড়া আমি আর দুজন কাজের লোকই থাকি সেখানে। ওনাদের বাড়িটা এখন একেবারেই ফাঁকাই পড়ে থাকে। আর আমি যে কাজের জন্য বলতে এসেছি তার জন্য এসব কথা বলতেই হয়, না হলে বাইরের কাউকে তো আর বলার প্রয়োজন হয় না। আসলে জমিদার মশাইয়ের অবস্থা এবং তার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তার প্রথম ছেলে দুজনেই এখন বিদেশে থাকে, তারা কেউ এখানে আসতে চায় না। তবে সত্যি বলতে প্রথম দিকে তারা কিছু টাকা পয়সা মাঝে মাঝে পাঠাতো, তবে এখন আর পাঠায় না। জমিদারি জায়গাটা তেঘরিয়ার কাছে হলেও একটু ভেতরের দিকে। তেঘরিয়া শেষ হয়ে যেখানে তেঘরিয়ার পরে নবীপুর গ্রাম শুরু হচ্ছে সেখানে, সেটাকে এখনো গ্রাম বলাই যায়। তাই সেদিকে সেই জমিদারির ওইদিকে জমির দামও খুব একটা বেশি নয়। আর জমিদার বাড়ি সংলগ্ন এলাকা যেটুকু আছে সেটুকু জমি জমা জমিদার মশাই বিক্রি করতে চান। এছাড়া তার আর্থিক অবস্থা ভালো করার কোনো রকম উপায় নেই। একটি বিশেষ প্রয়োজনেই। এবার ভদ্রলোকের কথার উত্তরে আমি বললাম, বিশেষ প্রয়োজন মানে? আশা করি আপনি জানেন যে অভিমন্যুর কাজটা কি। না না, ভুল করছেন। খুন কিংবা কোনো চুরির ব্যাপার নয়। আমি জানি অভিমন্যুবাবু প্রাইভেট গোয়েন্দা হিসেবে কাজ করে থাকেন। যদি এমন কিছু না হয় তার মানে কি কোনো বিশেষ প্রয়োজনের কথা বলছেন? আচ্ছা, জমিদার বাড়ি আর্থিক দিকের সঙ্গে কি ব্যাপারটা জড়িয়ে আছে? কোনো গুপ্তধন কিংবা এমন কিছু? হ্যাঁ, এই কথায় ভদ্রলোকের মুখটা কেমন যেন ম্লান হয়ে গেল। একটা কালো মেঘ তার মুখে ছড়িয়ে পড়ল সঙ্গে সঙ্গে। আবার পরিষ্কারও হয়ে গেল, অভিমন্যুর সঙ্গে এর আগেও বেশ কয়েকটা কেসে আমি তার সাহায্য করেছি। অভিমন্যু শখের গোয়েন্দা হলেও বেশ কিছু কেসে নাম করেছে। তবে অভিমন্যুর তুলনায় কেসের ব্যাপারে আমি কিন্তু লবডঙ্কা। তাকে কয়েকটা কেসে সাহায্য করেছি বটে, তবে আমি কেসের চেয়ে বেশি যেটা ভালোবাসি সেটা হলো ক্রিকেট খেলতে। তাছাড়া বর্তমানে বাংলা টিমে চেষ্টা করে চলেছি। কলকাতার একটা নামী ক্লাবেই আমি রীতিমতো প্রথম সারির খেলোয়াড়। একবার যদি বাংলা টিমে সুযোগটা হয়ে যায় তাহলে একদিন ইন্ডিয়া টিমে খেলবো, এবং যদি ভাগ্যে শিখে ছেড়ে তাহলে আইপিএলও খেলার ইচ্ছা আছে। ভদ্রলোক আবার বললেন, ব্যাপারটা আর্থিক দিকের সঙ্গে জড়িয়ে আছে ঠিকই, তবে আরও একটা ব্যাপার রয়েছে। জমিদার বংশের অনেক পুরনো একটা জিনিস অনেক দিন ধরে চেষ্টা করেও কিন্তু কিছুতেই সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন আগে জমিদার বাড়ির পুরনো জমিদার মশাইয়ের, মানে বর্তমান জমিদার মশাইয়ের বাবার একটা ডায়েরি জমিদার মশাইয়ের হাতে পড়ে। সেটা পড়ে জমিদার মশাইয়ের সেই পুরনো জিনিসটা খোঁজার আবার ইচ্ছে হয়। তাই আপনাদের। গুপ্তধন ব্যাপারটা আমরা সবসময় এমনভাবে ভাবি যার সঙ্গে আর্থিক কিছু সম্পর্ক জড়িয়ে আছে, যেমন টাকা পয়সা, সোনা দানা, এসব। কিন্তু গুপ্তধন মাঝে মাঝে অন্য রকমও কিছু হতে পারে, জানো তো। যেমন মনে করো, দর্শন ইতিহাসে কিছু জড়িয়ে আছে, কিংবা যার সঙ্গে কোনো নির্দিষ্ট বংশের কিংবা পরিবারের কোনো পারিবারিক সম্পর্ক জড়িয়ে আছে। আমার মনে হয় বসন্তবাবু আপনি তেমনই কিছু কথা বলছেন। তবে ব্যাপারটা যদি তাই হয় তাহলে জমিদার মশাইয়ের মুখ থেকেই সমস্যাটা শুনলেই ভালো হবে। আর এখান থেকে জমিদার বাড়ি যেতে কতক্ষণ লাগবে? বাইরে বেরিয়ে বুঝতে পারলাম বসন্তবাবু একটা গাড়িতে এবং সেখান থেকে খানিকটা হেঁটে এসেছে। এখান থেকে তেঘরিয়া প্রায় ঘন্টা খানেকের পথ। খানিকটা অটোতে এবং তার পরের খানিকটা আমাদের বাসে করে যেতে হলো। অভিমন্যু সবে নাম হতে শুরু করেছে। একটা গাড়ি কেনার ইচ্ছে আমাদের দুজনেরই আছে, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব হয়ে উঠছে না। বিভিন্ন কেসে মাথা ঘামিয়ে এবং হাত পাকিয়ে যেটুকু, কিংবা অভিমন্যুর কথায় যেটা দক্ষিণা, তাতে কোনো রকমে আমাদের চলে গেলেও গাড়ি কেনা এখনো হয়ে ওঠেনি। তবে আমার মাথার উপরে এখনো হাত রয়েছে, তারাই আমার চিন্তা করে। তবে অভিমন্যু এখানে একা থাকে, সমস্ত কিছুই তার নিজের হাতে। যাই হোক,
তেঘরিয়া যখন পৌঁছলাম তখন সেখান থেকে খানিকটা হাঁটা পথ হেঁটে তবে বসন্তবাবু রিকশার ব্যবস্থা করলেন। দুটো রিকশা। টোটোর ব্যবস্থা সব জায়গায় থাকলেও এই দিকটায় বোধহয় টোটো আসতে চায় না। তার একটা বিশেষ কারণ রয়েছে, রাস্তাটা খুব একটা ভালো নয়, এলোমেলো রাস্তা। দুটো রিকশা, প্রথমে বসন্তবাবু এবং পরেরটায় আমরা দুজন। রিকশায় উঠে বললাম, কতদিন পর রিকশায় উঠলাম বলতো, ঠিক মনে পড়ছে না। তাছাড়া তেঘরিয়া এই দিকটায় এর আগে কখনো আসা হয়নি। এই পথেই জমিদার বাড়ি। জমিদারের নাম যদ্দূর মনে পড়ছে হর্ষবর্ধন রায়। এই বাড়িটাকে আগে অনেকেই রায় বাড়ি বলতো। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই বাড়ির সঙ্গে কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের বেশ কিছু সম্পর্ক জড়িয়ে আছে। বিভিন্ন সময় আন্দোলনের সময় অনেক স্বাধীনতা সংগ্রামী এই বাড়িতে আশ্রয় নিত। এমনকি অনেকে মনে করে এই বাড়ির কোনো এক জায়গায় এক সময় এক সমিতি ও অনুশীলন সমিতির কথা আশা করি তুমি শুনেছ। সেই সমিতি বেশ কিছু সদস্য প্রায় একটানা 7 দিন গা ঢাকা দিয়েছিল। তাছাড়া একটা গুজবও শোনা যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো এক সময় এই বাড়িতে নির্দিষ্ট কারোর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই ব্যাপারে কেউ কিছুই বলতে পারে না। আমি অবাক হয়ে গেলাম। এখন ইন্টারনেটের যুগে এই সমস্ত তথ্য খুঁজে বের করা যায়, কিন্তু এই তথ্যগুলো ইন্টারনেটে আসে বলে মনে হলো না। তুই এই সমস্ত কথা জানলি কি করে? খানিকটা ইন্টারনেটে রয়েছে, আর বাকিটা আমার জানাই ছিল। আশেপাশে বেশ কিছু এলাকা নিয়ে যে মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করি, তা তো তুই ভালো করেই জানিস। তাই সেটা মাঝে মাঝে কাজে লেগে যায়। এই বাড়ির সঙ্গে স্বাধীনতা আন্দোলনের সময় যে সম্পর্ক ছিল সেটা ইন্টারনেটে জেনেছি, তবে নেতাজির ব্যাপারটা গুজবও হতে পারে। একটু পরেই আমরা বড় রাস্তা থেকে ছোট রাস্তার ভেতরে এবং তারপর সেই ছোট রাস্তা পেরিয়ে একটা উঁচু মাটির রাস্তার মতো জায়গা দিয়ে রিকশা করে বেরিয়ে এলাম ফাঁকা মাঠের কাছে। কিন্তু এখানে জমিদার বাড়ি কোথায়? আর একটু এগিয়ে যেতেই চোখে পড়ল মাঠের মতো যে জায়গা বলে এটা ভেবেছিলাম তা থেকে একটু সামনের দিকে একটা উঁচু পাঁচিল রয়েছে। কিন্তু পাঁচিলের অবস্থা খুব একটা ভালো নয়। তার কাছে এসে রিকশা থামতেই বসন্তবাবু রিকশার ভাড়া মিটিয়ে দিলেন। রিকশাওয়ালারা নিজেদের মধ্যে টুকিটাকি কথা বলতে বলতে আমাদের দিকে তাকিয়ে দেখে চলে গেল। বড় লোহার গেট। গেটের দুপাশে থামের ওপর একসময় কোনো একটা মূর্তি বসানো ছিল। দেখে মনে হলো কোনো পাখির অবয়ব, তবে এখন ভেঙে পড়েছে। লোহার দরজা ঠেলে ক্যাঁচ কোঁচ শব্দ করে আমরা ভেতরে ঢুকলাম। দূর থেকে জমিদার বাড়িটাকে দেখলাম। দোতলা বাড়ি। দূর থেকে মনে হলো পাশাপাশি বেশ কয়েকটা ঘর। সামনের দিকে একসময় বাগান ছিল, এখন সেই বাগান যত্নের অভাবে জঙ্গল মতো হয়ে গেছে। কয়েক জায়গায় গাছ কাটা হয়েছে বলে মনে হলো গুঁড়ি দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গা পেরিয়ে সামনে এগিয়ে আরো খানিকটা যেতেই বাড়ির একতলার ভেতর দিক থেকে একটা লোক বেরিয়ে এলো। তার পরনেও এখনকার দিনের সেই আগের মতো ধুতি রয়েছে। এখন ধুতি সচরাচর দেখা যায় না। ওই লোকটার পরনে ধুতি, মাথায় লম্বা চুল, লম্বা গোঁফদাড়ি, গায়ে একটা হলদে রঙের পাঞ্জাবির মতো রয়েছে, আর পাতলা একটা জামা, কাঁধে গামছা। সে আমাদের দেখে হাসি মুখে এগিয়ে এলো। এই হলো এই জমিদার বাড়ির কর্তা। আমরা অবাক হলাম। এই তাহলে জমিদার বাড়ির মাথা, কিন্তু এর এমন পোশাক কেন? আমি অভিমন্যুর দিকে তাকালাম। বুঝলাম অভিমন্যু খানিকটা চমকে গেছে। এবার সামনের লোকটা সামান্য হেসে আমার দিকে তাকিয়ে বলল, আরে ছোট বাবু, আপনি সবসময় এমন করেন। বাইরের লোক এসেছে, তাদের সামনে এমন মস্করা করছেন। আপনারা কিছু ভাববেন না, আসলে আমি হলাম এই বাড়ির একজন কাজের লোক। আমার নাম শশধর দাস। ছোট বাবু বড় বাবু দুজনেই মস্করা করে আমায় ও কথা বলে ডাকে, এমনকি গিন্নিমা ও কথা বলে থাকে। তবে আমি কিন্তু এমন কোনো কাজ নেই যা শশধর করতে পারে না, তাই জমিদার মশাই তাকে কর্তা নাম দিয়েছে। তাছাড়া যে কোনো প্রয়োজনে সকলের সব সময় কাজে আসবে। এই বাড়িতে জমিদার মশাই, জমিদার গিন্নি, আমি আর শশধর ছাড়া আরেকজন আছে রান্নার লোক। এত বড় বাড়িতে মাত্র 5 জন? বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে অন্তত দোতলাতেই ঘর রয়েছে 6টা কিংবা তারও বেশি। উপরতলায় এবং নিচের তলায় 8টা করে ঘর আছে। কিছু ঘর ছোট, আবার কিছু ঘর বড়। তবে দোতলাটায় জমিদার মশাই এবং গিন্নিমা থাকেন, আমরা একতলায় থাকি।
বারবার উপর নিচ করতে আমার খুব একটা ভালো লাগে না। আর ঠাকুর মাধব বয়স্ক মানুষ, তার ওই সিঁড়ি দিয়ে হাঁটাচলা করা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। সবকিছুই করে এই আমাদের বাড়ির কর্তা। বুঝতে পারলাম এই বাড়িতে গুপ্তধন খুঁজতে এসে আরো অনেক কিছু আমাদের চোখে পড়বে। তবে কর্তা মানে শশধরের মুখের হাসিটা কিন্তু বেশ ভালো। আমরা ভেতরে গিয়ে ঢুকলাম। তোমরা তো দেখছি অনেক ছোট। মানে আমি অভিমন্যুর নাম শুনে ভেবেছিলাম। আমরা অনেক ছোট, সে কথা ঠিকই, তবে এতটাও ছোট নয় যে প্রয়োজনীয় কাজটুকু করতে পারবো না। আমাদের দুজনের বয়স প্রায় 30। তাছাড়া বয়স তো সংখ্যা মাত্র, তাই না? আসলে আমরা এর আগে যে কটা কেস একসাথে নিয়েছি তার মধ্যে একটা বাদে কোনোটাতেই কিন্তু আমরা বিফল হইনি। তার মধ্যে দুটো কেসে আমরা পুলিশকেও সাহায্য করেছি। তোমাদের কথা আমি শুনেছি। পুলিশের একজন চেনা লোক আছে, তার সঙ্গে তো আমার বেশ চেনাশোনা রয়েছে। তাছাড়া ব্যাপারটা যাতে বাইরে পাস না হয় তার জন্য সে তোমাদের কথাই বলেছিল। তোমরা নিজেদের কাজ যেমন ভালোভাবে করো তেমন সমস্ত ব্যাপারটা গোপনও রাখতে পারো। তাই বসন্তকে দিয়ে তোমাদের ডেকে আনলাম। বুঝতেই পারছো, এই বয়সে অতটা যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া বসন্ত ছাড়া এই বাড়িতে এমন কেউ নেই যাকে তোমাদের কাছে পাঠানো যায়। মাধবের বয়স হয়েছে, আর কর্তা বাড়ি থেকে বেরোলে বাড়ির কোনো কিছুই ঠিক থাকবে না। আমার ওষুধ সমস্ত কিছু তো সেই দেখে। তাতে সমস্যা নেই, আপনি বলুন কি কারণে আমাদের ডেকেছেন। আসলে আমাদের তো আবার ফিরে যেতে হবে, তাই না? তাই এখন তো প্রায় দুপুর হয়ে গেছে, আপনি বুঝতেই পারছেন। ঘরে আমি, অভিমন্যু আর জমিদার মশাই বসে আছি। দোতলার ঘরটা বেশ বড়, মাথার উপর সিলিংটা অনেকটা ওপরে। পুরনো বাড়িতে যেমন মাথার উপরে অনেক বড় উঁচু সিলিং এবং লম্বা লম্বা সেই রেলিং থেকে থাম বেরিয়ে থাকে, তেমনি ওপরে একটা বড় পাখা ঘুরছে। তবে সেই পাখা ঘুরছে বলে তো আমার মনে হলো না। সেখানকার জানলাগুলো এত বড় যে জানলার মাঝের গরাদগুলো সরিয়ে ফেললে একটা দরজা হয়ে যাবে। ঘরের মধ্যে খুব বেশি কিছু নেই। দুদিকে দুটো জানলা, একটা বড় আয়না আর একটা পুরনো দিনের কাঠের আলমারি। পাশাপাশি রাখা দুটো বাক্স, একটা চেয়ার, টেবিল, বিছানার পাশে লম্বা টুলের ওপর জলের জায়গা, ওষুধের বাক্স আর নিতান্ত প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রয়েছে। তবে বিছানার চারপাশে বালিশ, মশারি, কাঁথা সমস্ত কিছু দেখেই বোঝা গেল জমিদার মশাই এখানেই ঘুমান। তোমরা আমার থেকে অনেক ছোট। তোমাদের তুমি করে বলছি, কিছু মনে করো না। দেখো, তোমাদের এখানে আমি ডেকে পাঠিয়েছি একটা তলোয়ার খোঁজার জন্য। তলোয়ার? হ্যাঁ, তলোয়ার। দেখো, আমাদের বংশের ইতিহাস সম্পর্কে তোমরা ঠিক কতটা জানো আমি তো বলতে পারবো না। তবে আমাদের এই জমিদার বাড়ি এবং জমিদার বংশ কিন্তু ইংরেজ আমলের সময় থেকে, যখন ভারতবর্ষ পরাধীন, সেই সময় থেকে যে আমাদেরই জমিদার বাড়ি আছে সে কথাই তোমাকে বলতে পারি। তখন আমাদের জমিদারির সামান্য একটা অস্তিত্ব ছিল। বাড়ির অবস্থাও এমন ছিল না। ইংরেজ শাসন শুরু হওয়ার সময় আমাদের পূর্বপুরুষেরা ইংরেজদের সঙ্গে বেশ কিছু চুক্তি করে ব্যবসা বাণিজ্যে হাত দেয়। তারপরেই আমাদের বংশের বৃদ্ধি ঘটতে থাকে। তেঘড়িয়ায় রায়বংশের ইতিহাসের কথা অনেকেই জানে। তারপর নদীতে জল যেমন গড়িয়েছে, তেমনি আমাদের বংশের ইতিহাস অনেক বদলেছে। ক্রমে ক্রমেই যখন ইংরেজ শাসন ভারতবর্ষের বুকে শক্তপোক্তভাবে শুরু হয়, তখন ভারতবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে। তবে আমাদের অবস্থাটা ছিল অন্য রকম।
তখন আমাদের এই জমিদারিতে ছিলেন রানা প্রতাপ রায়। তিনি একদিকে যেমন ছিলেন ব্যবসা বাণিজ্যে বেশ পটু, তেমনি তলোয়ারও ব্যবহার করতে পারতেন, মানে ওই খেলতেও পারতেন। তাছাড়া লাঠি খেলা, রণ পায়ে হাঁটা, এমনকি মুষ্টি যুদ্ধ বেশ ভালো রপ্ত করেছিলেন। আসলে ব্যবসা বাণিজ্যে তিনি মন দিয়ে থাকলেও বাদবাকি সমস্ত জিনিসই তিনি শেখার চেষ্টা করেছেন সেই সময়। তবে তার সঙ্গে তার একজন ভালো সুদক্ষ সহকারী সব সময় ছিল। তার নাম ছিল কালাচাঁদ। রানা প্রতাপ আর কালাচাঁদ মিলে সে সময় অনেক কিছু করেছে। তবে আমাদের বংশের লোকের দ্বারা যেটা কখনোই হয়নি তা হলো লুটপাট কিংবা অহেতুক অত্যাচার করা। এটা কখনোই আমার বংশে লাগেনি। রানা প্রতাপের সময়ের কথা যদি বলি, তা আজ থেকে প্রায় মনে করো 150 বছর আগের কথা। সেই সময় রানা প্রতাপই এই জমিদার বাড়ি তৈরি করেছিলেন। 150 বছরের একটু আগের সময় হবে রানা প্রতাপের। পরে এলেন আমার ঠাকুরদা রাঘব রায়, তারপর আমার বাবা রমানাথ রায়, তারপর আমি। এখন এই জমিদারিতে আমি রয়েছি। তবে রানা প্রতাপের ঠাকুরদার আমলে যে জমিদারির রমরমা শুরু হয়েছিল, তার রানা প্রতাপের আমলে বাড়ন্ত হয়। আমার বাবার আমলের সামান্য আগেই তা শেষ হয়ে যায়। এখন তো বাকি সব কিছু দেখতেই পাচ্ছ। আচ্ছা, এই তোমাদের এত কিছু যে বলছি, বিরক্ত হচ্ছ না তো? দেখুন, আপনি যা বলছেন সেগুলো বলা প্রয়োজন। আপনার বংশের ব্যাপারে যদি জানতে না পারি, তাহলে আপনাকে সাহায্য করব কি করে? তাছাড়া আপনি যা বলতে চাইছেন তার সঙ্গে ইতিহাসের সম্পর্ক যে আছে সেটা বুঝতে পারছি। এর মধ্যে বসন্তবাবুর কথাতেই বোধহয় আমাদের চা দিয়ে গেল। জমিদার মশাই কিন্তু চা খেলেন না, তিনি বলে চলেছেন, রানা প্রতাপ আর কালাচাঁদ বলতে গেলে বেশিরভাগ সময় একসঙ্গেই থাকতেন। জনপদ প্রথা বেরোলেই তার সঙ্গে তার দেহরক্ষী হতো এই কালাচাঁদ। কালাচাঁদের হাতে থাকতো একটা মস্ত লাঠি, আর এই রানা প্রতাপের কোমরে থাকতো তলোয়ার। তখনকার দিনে কোমরে তলোয়ার নিয়ে রাখাটা খুব একটা সমস্যার ছিল না। তাছাড়া জমিদার বলে কথা। আমাদের জমিদারি রমরমা হয়েছিল তখনকার কথা আলাদা। দেখতে দেখতে ভারতবর্ষের অবস্থা খারাপ হতে শুরু করলো। স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করলো। রানা প্রতাপ কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের দলে যোগ দেবেন বলে স্থির করলেন, কিন্তু তিনি সরাসরি তাদের বিরুদ্ধে কিছুই করতে পারলেন না, কারণ তাতে জমিদার বাড়ির উপরে বিপদ নেমে আসবে। ইংরেজদের শক্তি তখন অনেক। তারা নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই করে চলেছে। স্বাধীনতা সংগ্রামীদের দলকে ধুলোর মতো উড়িয়ে দিচ্ছে তারা। কথাটা শুনতে একটু খারাপ লাগবে বটে, কিন্তু অবস্থা তখন তাই ছিল। আমরা যারা সেই সমস্ত ব্যাপারটা বইয়ে পড়েছি কিংবা অন্যের কাছে শুনেছি, তাদের কাছে এই সমস্ত বিষয় অন্য। কিন্তু সেই সময় যারা ছিল তারা জানে আসল পরিস্থিতি কেমন ভয়াবহ ছিল। এখন আমরা যথেষ্ট ভালো আছি, কিন্তু তখন পরিস্থিতিটা ছিল অন্যরকম। যেহেতু রানা প্রতাপ জমিদার বংশের, তাই তার সঙ্গে ইংরেজদের একটা বাহ্যিক সম্পর্ক ছিল। তবে ভিতরে ভিতরে রানা প্রতাপ স্বাধীনতা সংগ্রামীদের খুব সাহায্য করতেন। তবে সবকিছু তো আর সমান যায় না। একদিন স্বাধীনতা সংগ্রামীদের একটা দল
এই বাড়িতে এসে আশ্রয় নিল। ইংরেজ পুলিশদের দল তাদের খুঁজেই চলেছে। খুঁজতে খুঁজতে তারা এসে পৌঁছলো এই জমিদার বাড়ির কাছ পর্যন্ত। জমিদার বাড়ির দারোয়ান আর লাঠিয়ালদের সঙ্গে তাদের সামান্য কথাবার্তার পর কালাচাঁদ গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলল। রানা প্রতাপ ইংরেজি জানতেন। সেই সময়ও তিনি ইংরেজিতেই ইংরেজ পুলিশ অফিসারদের সঙ্গে কথাবার্তা বললেন এবং রানা প্রতাপকে দেখেই ইংরেজ পুলিশরা আর ভেতরে ঢুকতে সাহস করল না। কিন্তু ইংরেজদের এক অফিসার কিন্তু সন্দেহ করলেন রানা প্রতাপ এই সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে। এরপরই সমস্যাটা দেখা দিল। পরদিন আরো অনেক পুলিশের দল এনে এবং পুলিশের উপর মহলের অফিসার এনে জমিদার বাড়ি সার্চ করে দেখা হলো, কিন্তু না, কোথাও পাওয়া গেল না স্বাধীনতা সংগ্রামীদের। পুলিশের দল মৌখিক এবং লিখিতভাবে ক্ষমা জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু জমিদার বাড়িতেই তো স্বাধীনতা সংগ্রামীর দল লুকিয়েছিল। তাহলে জমিদার মশাই এবার সামান্য হাসলেন। তার ফর্সা চেহারা, মুখের চামড়াতেও ভাঁজ পড়েছে। কপালের মাঝখানে 3টে রেখা যেন উজ্জ্বল হয়ে আছে। মাথার চুল লম্বা, সেই চুলের অধিকাংশটাই সাদা হয়ে আসতে শুরু করেছে। তাছাড়া ঘরেই তিনি থাকেন সব সময়, তা বোঝা যায়, কারণ তার চামড়াতে একটা ফ্যাকাশে ভাব রয়েছে। তিনি হাসতেই মুখের কুঁচকে যাওয়া চামড়া সামান্য নড়ে উঠল। রানা প্রতাপ স্বাধীনতা সংগ্রামী দলটাকে এই বাড়িরই একটা গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল, তাই ইংরেজদের দল তাদেরকে খুঁজে পায়নি। ইংরেজ দল চলে যেতেই রানা প্রতাপ সেই গোপন জায়গা থেকে স্বাধীনতা সংগ্রামীদের বার করলেন। কিন্তু এইখানেই তার সামান্য একটা ভুল হয়ে যায়। কালাচাঁদ ছাড়াও সেইখানে তার বিশ্বস্ত লোকেদের মধ্যে আরো কয়েকজন ছিল। নিজের লোকেদের সবাইকেই রানা প্রতাপ ভরসা করতেন। তিনি ভাবতেও পারেননি তাদের মধ্যে কেউ বেইমানি করবে। ওই গোপন ঘরের খবর এবং ওই স্বাধীনতা সংগ্রামীদের খবর ইংরেজ পুলিশদের কানে তার দলেরই একজন তুলে দেয়। এরপরে পুলিশের বড় অফিসারের সঙ্গে রানা প্রতাপের অনেক কথা হয়। জমিদার বাড়িতে এসে ইংরেজ পুলিশ তাকে শাসিয়ে পর্যন্ত গিয়েছিল। তারপরেই রানা প্রতাপ ঠিক করে তারা অল্প সংখ্যক লাঠিয়াল এবং সমস্ত কিছু নিয়ে স্বাধীনতা সংগ্রামীদের সাহায্যে সেখানে এসে ইংরেজদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করবে। কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। তার আগেই হঠাৎ করে রানা প্রতাপের জীবনে নেমে আসে সেই কালো রাত। এক টানা কথা বলে চলেছিল জমিদার মশাই। এবার সামান্য থেমে পাশে রাখা জলের জায়গাটা থেকে সামান্য জল খেয়ে নিলেন। বোঝা গেল এতগুলো কথা বলায় তার কষ্ট হচ্ছে। তাই অভিমন্যু বলল, আপনি সময় নিন। আপনার কথা বলতে যে অসুবিধা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, তবে এগুলো আপনার কাছ থেকে শোনাটা খুব দরকার। আপনি একটা কাজ করুন, আপনি একটু বিশ্রাম নিন, আমরা না হয় দোতলাটা একটু ঘুরে আসি। জমিদার মশাই সামান্য হাসলেন। আমরা দোতলার দিকটা ঘুরতে লাগলাম। লম্বা ব্যালকনি, ব্যালকনির এখানে ওখানে সামান্য ভেঙে পড়তে শুরু করেছে। আজ থেকে 150 বছর আগে তৈরি কোনো এক ইতিহাস জড়িয়ে থাকা বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি। কথাটা ভাবতেই যেন কেমন লাগলো। এই বাড়িতে ইংরেজ পুলিশ ভারতের স্বাধীনতা সংগ্রামীদের পা পড়েছিল। এই বাড়ির কোনো এক জমিদার যোদ্ধার মতো পোশাক পরে কোমরে তরোয়াল নিয়ে বাইরে বেরোতো। এসব ভাবতে ভাবতে ব্যালকনির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাচ্ছি, এমন সময় দরজার কাছে একটি স্ত্রী লোককে দেখা গেল। তিনি যে অসুস্থ তা দেখেই বোঝা যায়। তিনি কাশছিলেন এবং আমাদের দেখতে পেয়ে সামান্য দরজার ভেতরের দিকে ঢুকে দাঁড়ালেন। অভিমন্যু কিন্তু ছাড়ল না। সে হাত জোর করে নমস্কার করে বলল, নমস্কার। যদি ভুল না করি আপনি মানে এই বাড়ির জমিদার গিন্নি, তাই তো? তিনি আমাদের দিকে তাকিয়ে সামান্য হাসলেন। তার ফ্যাকাশে মুখ, শরীরটা কেমন যেন রোগাটে হয়ে এসেছে।
কাপড় জড়িয়ে রাখলেও তার দাঁড়িয়ে থাকতে যে কষ্ট হচ্ছে তা বোঝা যায়। এখন আর জমিদারিও নেই, তেমন আর কিছুই নেই। কোন রকম আমরা দুজন রয়েছি। তবে বাবা, আমার শরীরের যা অবস্থা, বেশি দিন এভাবে থাকতে পারবো না। কি হয়েছে? ক্যান্সার হয়েছে। ডাক্তার খুব একটা আশা দিতে পারেনি। যতদিন বেঁচে আছি আর কি ততদিনই। তাই তো এই ঘর থেকে খুব একটা বেরোই না। বসন্ত এসে জানালো বাইরে থেকে দুজন গোয়েন্দা এসেছে। আমাদের বাড়ির রানা প্রতাপের তলোয়ার নাকি তারা খুঁজে বার করবে। তাই একটু কৌতূহলী হয়ে আর কি। জমিদার মশাইয়ের বয়সের থেকে এই স্ত্রীলোকের বয়স কিন্তু অনেকটা কম। তবে জমিদার মশাইয়ের বয়স 60-এর ওপরে হলেও তার বয়স 45 কিংবা 46 এমনই হবে মনে হলো। তবে তার বয়সের চেয়ে তাকে দেখতে বেশি বয়স্ক বলেই মনে হয়। তার রোগের কারণে সে কিন্তু বেশিক্ষণ কথা বললেন না। একটু কথা বলেই কাশতে শুরু করলেন। তাই একটু পরেই বসন্ত উঠে এসে তাকে আবার ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুতে বলল। আমরা ব্যালকনির অন্য পাড়ে চলে গেলাম। বাড়ির চারপাশে সেই উঁচু পাঁচিল রয়েছে। বেশ বোঝা যায় একসময় পাঁচিল বেশ শক্তপোক্ত ছিল। বাড়ির পেছনের দিকে খানিকটা ফাঁকা জায়গা মতো রয়েছে, জঙ্গল মতো হয়ে রয়েছে সেখানে। সামনের দিকে পরিত্যক্ত বাগান, দুপাশের জমিতে জায়গা ফাঁকা, বড় বড় জঙ্গল গাছ হয়েছে। সেখানে দাঁড়িয়ে অভিমন্যু বলল, বেশ বুঝতে পারছি রানা প্রতাপের তরোয়ারের সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে যেটা জমিদার জানতে পেরেছেন। আর সেটাই যদি আমাদের খুঁজতে হয়, তাহলে এই বাড়িতে নিশ্চয়ই কোনো লুকোনো জায়গা রয়েছে, আর সেটাই আমাদের খুঁজতে হবে। রানা প্রতাপের তরবারির কথাই জমিদার মশাই বলবেন, কিন্তু তাহলে বসন্ত বলেছিল জমিদার মশাই তার বাবার কোনো ডায়েরিতে কিছু লেখা পেয়েছেন। সেইটা জমিদার মশাইয়ের কথা শেষ হলেই বোঝা যাবে। তবে বুঝতে পারছি কেন জমিদার মশাই তাড়াহুড়ো করতে চাইছেন। তার স্ত্রীর অবস্থা ভালো না। তিনি মারা গেলে জমিদার মশাই যে আর বেশি দিন বেঁচে থাকতে পারবেন বলে মনে হয় না। ওর মুখের কথা মিথ্যে মনে হলো না, তাই আর কিছুই বললাম না, চুপ করে রইলাম। একটু পরে আমরা আবার গিয়ে ঢুকলাম জমিদার মশাইয়ের ঘর। জমিদার মশাই জল খেয়ে খানিকটা ধাতস্থ হয়েছে। তখন তিনি বললেন, আর বেশি নেই, আর খানিকটা বাকি আছে। রানা প্রতাপ একদিন রাতে আহত হলেন। রাতে কে যেন বাইরে এসে তার ঘরে ঢুকে তাকে রীতিমতো গভীরভাবে আঘাত করলো। কালাচাঁদ তার ঘরের বাইরে ঘুমোতে যেত। সেই রাতে সে ঘুমিয়ে পড়েছিল, আর তাতেই এমনটা ঘটে যায়। আঘাত করে পালিয়ে যাওয়ার সময় কালাচাঁদের ঘুমটা ভেঙে যায়। সে আততায়ীকে ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। ততক্ষণে বাড়ির সকলেই জেগে গেছে, অথচ আততায়ী সেই সমস্ত কিছুর মধ্যেই কোথাও যেন মিলিয়ে যায়। রানা প্রতাপের আঘাতটা গুরুতর হয়েছিল। সেই রাতে বাকি সবাইকে লুকিয়ে কালাচাঁদ রানা প্রতাপকে নিয়ে বাড়িতে কোথায় গিয়েছিল সে কথা কেউ জানে না। তখন রানা প্রতাপের পরিবার হয়েছে। তার স্ত্রী, তার ছেলে মানে রাঘব রায়ের তখন বয়স কম। সে রাতেই রানা প্রতাপ আর কালাচাঁদ নিরুদ্দেশ হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে সেই তলোয়ারটিও নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু এই তলোয়ারটি এত খোঁজার কারণ হলো প্রথমত তার ঐতিহাসিক গুরুত্ব, আর দ্বিতীয়ত সেই তলোয়ারের বাঁটটা তৈরি ছিল খানিকটা অংশ সোনা দিয়ে, এবং তার মধ্যে একটা দামি পাথর বাটের ঠিক মাঝখানে বসানো থাকতো। সেই পাথরটা এমন ভাবে বসানো ছিল যাতে বাট ভালোভাবে শক্ত করে ধরা যায়। তারপর রানা প্রতাপ, কালাচাঁদ এবং তলোয়ার সমস্ত কিছুই হারিয়ে যায়।
তবে বিভিন্ন কারণে ইংরেজ সরকার সেই জমিদারিকে নিজের হস্তগত করে ফেলে। জমিদার বাড়ি এবং বাকি সমস্ত কিছুকে ছেড়ে দেয়। রানা প্রতাপের স্ত্রী এবং তার ছোট ছেলেরা ধীরে ধীরে বড় হয়ে জমিদারি আবার নতুন করে শুরু করে। তারপর আমার বাবা যখন জমিদারিতে আসেন তখন সব কিছুই শেষ হয়ে গেছে। খানিকটা জমি জমা আর এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই তখন। তারপরে এখন আমার এই অবস্থা। আপনি এখন চাইছেন এই তলোয়ারটা খুঁজে বার করতে, তাই তো? কিন্তু আপনার বাবার কোনো একটা ডায়েরি কিংবা কিছু একটা আপনি পেয়েছিলেন বলে শুনেছিলাম। জমিদার মশাই বিছানার একপাশে তোষকের তলা থেকে একটা হলদে হয়ে আসা পুরনো ছোট খাতার মতো বের করে অভিমন্যুর দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবার রেখে যাওয়া জিনিস তেমন কিছুই ছিল না, তবে এই ডায়েরিটা বাবার ঘরে আমি পেয়েছিলাম। তিনি বেশ কিছু কথা লিখে গিয়েছিলেন আমাদের জমিদারির বিষয়ে। বেশ কিছু আরো গুরুত্বপূর্ণ কথা ছিল, তবে তাছাড়া তলোয়ারের ব্যাপারেও একটা কথা ছিল যা তাকে তার বাবা অথবা আমার ঠাকুরদা বলেছিল। ওই ডায়েরিটা আমি কিছুদিন আগেই আবার নতুন করে খুঁজে পাই। সেটা পড়তে পড়তে শেষের দিকে তলোয়ারের কয়েকটা কথা আমাকে ভীষণভাবে ভাবায়। তাই আমি চাইছি তোমরা এই ব্যাপারটা দেখো। অভিমন্যু খাতাটা হাতে তুলে নিল। ততক্ষণে দুপুর প্রায় 3টে বাজতে শুরু করেছে। অভিমন্যু উঠে দাঁড়িয়ে বলল, এখান থেকে আমার বাড়ি ঘন্টাখানেকের পথ, খুব বেশি দূরে নয়। ডায়েরিটা আজ আমি নিয়ে যাচ্ছি, আজ পড়ে দেখি, তারপর আমার কি মনে হয় সে ব্যাপারে আমি আপনাকে জানাব। আপনাদের এখানে টেলিফোনের ব্যবস্থা নেই বুঝতেই পারছি, তবে নিশ্চয়ই বসন্তবাবুর কাছে মোবাইলের ব্যবস্থা আছে। আমি বসন্তবাবুর সঙ্গে কথা বলে নিচ্ছি, যা হয় আমি আপনাকে জানাবো। খুব বেশি দেরি করো না। আসলে আশা করি জয়ন্তীর সঙ্গে তোমাদের দেখা হয়েছে। আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমরা জমিদার মশাইয়ের ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বসন্তবাবুর সঙ্গে কথা বলে আমরা এগিয়ে গেলাম বাইরের দিকে। দেখি একটা রিক্সা বের করানো আছে। বসন্তবাবু ব্যবস্থা করে দিয়েছেন। সেই রিক্সা আমাদের পৌঁছে দিল বাস স্ট্যান্ড পর্যন্ত। বাড়িতে ফিরে আর বসা হলো না। একটা কাজে আমার অভিমন্যুর বাড়ি থেকে চলে আসতে হলো। অভিমন্যু সেই ডায়েরিটা নিয়ে বাড়িতে চলে গেল। এর মাঝে প্রায় একটা দিন কেটে গেছে। আমার প্র্যাকটিসের জন্য বেরিয়ে পড়তে হলো। তবে অভিমন্যুর সঙ্গে মোবাইলে সকালের দিকে একবার কথা হলো। অভিমন্যুর মেসেজ দেখেই তাকে ফোনটা করলাম। বললাম, কি ব্যাপার, কিছু বের করতে পারলি? ডায়েরিটা পড়েছিস? কালকে সারাদিন একবার, রাতের বেলা একবার, মোট 2বার পড়েছি। গোটা ডায়েরিতে তেমন কিছু পাইনি, কিন্তু শেষের দিকে মনে হলো হর্ষবর্ধন রায়ের বাবা রমানাথ রায় মৃত্যুর আগে আগে যেন ইচ্ছা করে ওই তলোয়ারের ব্যাপারে বেশ কিছু কথা লিখে গেছেন। তবে কথাগুলো এত এলোমেলো আর জটিল, সেটা দেখে কিছুই বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছে ওই বাড়িতে কোথাও একটা গুপ্ত ঘর রয়েছে এবং সেই ঘরের মধ্যে কোথাও একটা কিছু থাকার সম্ভাবনা রয়েছে। আমার তাড়া ছিল, তাই অভিমন্যুর কাছ থেকে আর বেশি কিছু শোনা হলো না। অভিমন্যু পরদিন সকালের দিকে এসে জমিদার বাড়িতে যাবে। যদি আমি পারি তাহলে তার সঙ্গে জমিদার বাড়িতে যেতে পারি। আমি মনে মনে হিসেব করে রাখলাম অন্তত কাল আমায় বন্ধুর সঙ্গে জমিদার বাড়িতে যেতেই হবে। আপনার বাবা মানে জমিদার রমানাথ রায়ের ডায়েরি পড়ে, বিশেষ করে শেষের দিকে কয়েকটা পাতা পড়ে আমি অন্তত একটা ব্যাপার বুঝতে পেরেছি। তা হলো তিনি জানতেন এই বাড়িতে ঠিক কোথায় সেই রানা প্রতাপের তরোয়ার রয়েছে, কিন্তু তিনি নিজে কখনো সেটা চোখে দেখেননি। আমারও সেটাই মনে হয়। তিনি কখনোই সেই তলোয়ার নিজের চোখে দেখেননি, আর তলোয়ার যে সেখানেই আছে সে কথা তিনি নিশ্চিত না বলতে পারলেও সে কথা তিনি হয়তো আমার ঠাকুরদা রাঘব রায়ের কাছে শুনেছিলেন। কিন্তু হঠাৎ করে এতদিন পরে আপনার সেই ডায়েরির কথা কেন মনে পড়লো?
আর এখন আপনি এই কথা জানলেন কেন? মানে এতদিন পরেই কেন? ডায়েরিটা তুমি সমস্তটাই পড়েছ। শেষের দিকের 3টে পাতায় তো তলোয়ারের ব্যাপারে এবং সেই রাত্রের ব্যাপারে এমন কিছু লেখা আছে যা সম্পর্কে আমার বাবা কিংবা আমি কেউই নিশ্চিত ছিলাম না। ডায়েরিটা অভিমন্যু খুলল, তারপর পড়তে শুরু করলো। আর পড়তে পড়তে একটা জায়গায় থেমে গেল। হঠাৎ করে অভিমন্যুর ভুরুতে ভাঁজ পড়ল। এই বাড়িতে সবচেয়ে কলঙ্কের যে ঘটনাটা ছিল তা হলো রানা প্রতাপের মৃত্যু। সে রাতে যে আসলে কি হয়েছিল সে ব্যাপারে কেউ জানতে পারেনি, তবে রানা প্রতাপের বেশ কিছু বিশ্বস্ত অনুচরদের কথায় আসলে সেই রাত্রে রানা প্রতাপ এবং কালাচাঁদ গিয়েছিল গোপন ঘরে। জখম অবস্থাতেও রানা প্রতাপ সে ঘরে গিয়েছিল। আসলে আততায়ী রানা প্রতাপের কাছে এসেছিল প্রথমত তাকে আঘাত করবার জন্য, এবং আরও একটা উদ্দেশ্য ছিল, তা হলো রানা প্রতাপ সেই গোপন ঘরে তার অর্থের একটা অংশ রাখত। তার চাবি সব সময় থাকতো ওই তলোয়ারের সঙ্গে। তার চাবি কোমরে গোঁজা থাকতো। তাই তলোয়ারটাকে সরিয়ে সেই চাবি নিয়ে গিয়েছিল। কালাচাঁদ এবং রানা প্রতাপ যখন তার পিছনে যায় তখন বেশ কিছু বিশ্বস্ত অনুচর তাদের সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু কালাচাঁদ তাদের বাধা দেয়। তারপরে সেই রাতের কথা আর কেউ জানে না। সেই রাতে রানা প্রতাপ, কালাচাঁদ এবং সেই আততায়ী এবং তাদের সঙ্গে রানা প্রতাপের সেই তলোয়ার নিরুদ্দেশ হয়ে যায়। তবে বাবা বলতেন এই বাড়িতেই কোথাও সেই তলোয়ার আছে, এবং সেই তলোয়ারের সাথে আরো এমন অনেক কিছুই আছে যা আমাদের না খুঁজে পাওয়াই ভালো। তবে আমি কখনো সে সমস্ত কিছু খোঁজার চেষ্টা করিনি। তবে মনে প্রাণে আমি বিশ্বাস করি এই জমিদার বাড়ি যতদিন টিকে থাকবে ততদিন রানা প্রতাপের তলোয়ার এই বাড়িতে কোথাও না কোথাও থেকেই যাবে। তবে জমিদার বাড়ি সময়ের হাতে পড়ে মুছে গেলেও ওই তলোয়ার এখানেই কোথাও থেকে যাবে, কোনো এক গোপন স্থানে। একটানা কথা বলে থামলেন জমিদার মশাই। অভিমন্যু বলল, কিন্তু কোনো সূত্র কিংবা প্রমাণ ছাড়া এত নিশ্চিতভাবে তো এই তলোয়ার যে এই বাড়িতেই আছে তা বলার তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। আমার বাবা কখনো মিথ্যা বলতেন না, আর নিজের ডায়েরিতে কেউ কখনোই মিথ্যা কথা লেখে না। মৃত্যুর কয়েকদিন আগে তার এই ডায়েরি লেখা। আসলে তিনি এই সমস্ত কথা লিখে রেখে গিয়েছিলেন হয়তো আমারই জন্য। প্রথমে আমি তেমন ভাবে গুরুত্ব দিইনি, তবে এখন যেন মনে হচ্ছে সেটা দেওয়া উচিত ছিল। যদি এই বাড়িতেই কোথাও সেই গোপন জায়গা থাকে এবং সেখানে রানা প্রতাপের তরোয়াল থাকে, তাহলে আমাদের খুঁজে দেখা দরকার। বসন্তকে বলে আমি এই বাড়ির প্রতিটি ঘর, প্রতিটি জায়গা খুঁজে বেরিয়ে দেখেছি, কিন্তু না, কোথাও সে সমস্ত পাওয়া যায়নি। যদিও এখন আমার বাইরে বেরিয়ে সমস্তটা দেখা সম্ভব নয়, তবে বসন্ত আর কর্তা সেই সমস্ত খুঁজেছে। আমরা একবার খোঁজ করে দেখি। বসন্তবাবুকে নিয়ে আমরা না হয় সেই রানা প্রতাপের তরোয়ার খোঁজ করার চেষ্টা করি। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের খোঁজ চলল। জমিদার বাড়ির প্রতিটা ঘর, তারপর বাড়ির পেছনের পাঁচিল থেকে শুরু করে সমস্ত জায়গা, জঙ্গল মতো জায়গাটা, বাগান, সমস্ত কিছু খুঁজে দেখা হলো, কিন্তু কোথাও এমন কিছু নেই যেখানে ওই গুপ্ত পথের কোনো হদিশ পাওয়া যায়। হলুদ ডায়েরিটা আমার হাতেই ছিল। আমি ডায়েরিটা খুলে দেখছিলাম। পেছনের দিকে যে 3টে পাতায় ওই তলোয়ারের কথা লেখা আছে সেগুলো ভালো করে পড়ছিলাম, কিন্তু ডায়েরির লেখার বক্তব্যটা একই রকম।
এই বাড়িতেই কোথাও সেই তলোয়ার আছে, তবে সেটা খুঁজে না পাওয়াই নাকি ভালো। যাই হোক, পড়তে পড়তে হঠাৎ চোখ পড়ল ডায়েরির মাঝের দিকে একটা জায়গায় একটা অদ্ভুত শুকনো রঙের কি যেন একটা রয়েছে। অনেক সময় ডায়েরিতে কোনো ফুল বা পাতা রাখলে যেমন শুকিয়ে কালচে হয়ে যায়, ঠিক তেমনটাই। মাথাটা যেখানে ছিল সেখানটায় আমার চোখটা গেল। দুদিকের পাতাটা সামান্য ফাঁকা, তবে এটা আসলে কিছু নয়। মাথাটা আবার তুলেই ডায়েরির সেই জায়গাতে গুছিয়ে রাখতে যেতে অদ্ভুত একটা ব্যাপার দেখতে পেলাম। ডায়েরির পাতাটা হঠাৎ করে উধাও হয়ে গেল। আমার তো সঙ্গে সঙ্গে বেশি অবাক লাগলো। ডায়েরিটা হাত থেকে পড়েই গেল, কিন্তু আমার হাত থেকে ডায়েরি পড়ে যাওয়া দেখে অভিমন্যু, বসন্তবাবু সকলেই এগিয়ে এলো আমার দিকে। অভিমন্যু কিছু বলার আগেই আমি বললাম, এই ডায়েরিটায় একটা পাতা ছিল, কিন্তু হঠাৎ করে সেটা উধাও হয়ে গেল। কিন্তু সেটা কি করে হবে? একটা পাতা যদি থাকে তাহলে সেটা উধাও হবে কি করে? নিশ্চয়ই নিচে কোথাও পড়ে গেছে। আমরা খুঁজতে লাগলাম, কিন্তু না, শুকনো পাতাটা নিচে কোথাও পড়ে যায়নি। পড়লে তো আমার পায়ের কাছেই পড়বে। ডায়েরিটা মাটিতে পড়ে আছে। অভিমন্যু সেটা তুলে সামান্য ঝেড়ে নিল। তারপর ডায়েরিটা খুলতে খুলতে একটা পাতা তার চোখে পড়ল। ডায়েরিটা তো আমিও পড়েছি, কিন্তু আমার তো ডায়েরির মধ্যে কোনো পাতা চোখে পড়েনি। তাহলে তোর চোখে পড়লো কি করে? জানি না, তবে ডায়েরিটার মধ্যে কিছু আছে নাকি দেখার জন্যই ডায়েরিটা সামান্য ঝাঁকিয়েছিলাম, আর তখনই দেখলাম পাতাটা। আমার কথায় অভিমন্যু নিজেও ডায়েরিটা ধরে সামান্য ঝাঁকাল, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। তারপর কয়েকটা পাতা উল্টাতে উল্টাতে অবাক হয়ে গেলাম। এই তো সেই পাতাটা। অভিমন্যুর মুখটা কেমন যেন হয়ে গেল। আচ্ছা, ডায়েরিটায় এই পাতাটাই দেখেছিলিস? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই পাতা দুটো অভিমন্যু তুলে নিল। তারপর ডায়েরির দুটো পেজ ভালো করে দেখতে দেখতে হঠাৎ করে তার আঙুলটা ডায়েরির পাতার উপর ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে এক সময় তার আঙুলটা থেমে গেল। অভিমন্যুর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সে বলল, বুঝতে পেরেছি, ডায়েরির দুটো পাতার কোনোভাবে জোড়া লাগানো আছে, আর সেই ডায়েরির পাতার ফাঁক দিয়েই এই পাতাটা ভেতরে ঢুকে গেছিল। এদিকে আয়। আমি, বসন্তবাবু আর অভিমন্যু গিয়ে বসলাম একতলার একটা ঘরে। ডায়েরির পাতাটা খুব সাবধানে খোলা হলো, আর তারপরেই দেখা গেল সেই ডায়েরির পাতার ভেতরে একটা হাতে আঁকা ম্যাপের মতো কিছু একটা আঁকা রয়েছে। ম্যাপটা খুব বেশি কিছু নয়, গোল একটা পাঁচিল ঘেরা কোনো বাড়ির মতো অংশ। তার ঠিক মাঝখানে একটা চারকোনা ঘর আঁকা। সেই ঘর থেকে সামনের দিকে একটা লম্বা রেখা। সেই রেখাটা সামনের দিকে এসে ডান দিকে খানিকটা বেঁকে গেছে, আবার খানিকটা চলে গেছে সামনের দিকে। তবে এই রেখাগুলোর সঙ্গে কি যেন লেখা রয়েছে। অভিমন্যু খুব কষ্ট করে চোখ ছোট ছোট করে পড়তে লাগলো। 17 পা পূর্ব, তারপর 13 পা দক্ষিণ, তারপর 3 পা পূর্ব। এই তো এখানেই বেশ সুন্দর করে সেই সমস্ত কিছুর একটা ম্যাপ আঁকা রয়েছে। তাহলে কি ইচ্ছা করে এই ম্যাপটা রমানাথ বাবু সবার থেকে লুকিয়ে রেখেছিলেন? এতক্ষণ পরে বসন্তবাবু কথা বললেন। আচ্ছা, তাহলে এমন ব্যাপার। আর ব্যাপারটা আমাদের এতদিন কারোর চোখে পড়েনি। ব্যাপারটা চোখে না পড়ারই কথা। এই পাতার কোনো নম্বর নেই। এর আগের পাতা 15 আর পরের পাতা 16 নম্বর, অর্থাৎ এই পাতাটা আলাদা। তাই খুব বুদ্ধি করে রমানাথ রায় এই পাতার মধ্যে এই সংকেতটা দিয়ে গিয়েছিলেন। কিন্তু সংকেতটা তিনি পেলেন কোথায়? তার চেয়েও বড় প্রশ্ন হলো, এই যে 17 পা, তার মানেটা কি? এই পা মাপাটা আমরা শুরু করব কোথা থেকে? ডায়েরির হাতে লেখা এবং এই আঁকা দুটো মোটামুটি একজনেরই। অর্থাৎ এই ডায়েরি যখন লেখা হয়েছে তা আজ থেকে খুব বেশি বছর হবে না। আচ্ছা বসন্তবাবু, জমিদার রমানাথ রায় কবে মারা গিয়েছিলেন? কতদিন আগে? রমানাথ রায় যখন মারা গিয়েছিলেন তখন আমাদের জমিদার মশাইয়ের বয়স প্রায় 40। তার মানে ওই আজ থেকে 20 কিংবা 25 বছর আগে। 20-25 বছর আগে যদি এইভাবে জমিদার রমানাথ রায় কোনো একটা ম্যাপ তৈরি করে থাকেন, তাহলে এই পথটা আমাদের খুঁজে বার করতে খুব একটা অসুবিধা হবে না। আমাদের এখন আসল লক্ষ্য হলো
এই ম্যাপের মধ্যে থাকা পথটাকে খুঁজে বার করা। আমরা আর দেরি করলাম না। ঠিক একতলার মাঝে যেখানে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির কাছ থেকে প্রথমে 17 পা পূর্ব, তারপর 13 পা দক্ষিণ এবং তারপর 3 পা পূর্ব, আর তারপরেই আমরা এসে দাঁড়ালাম একটা অনেক পুরনো নিম গাছের তলায়। গাছটা দেখেই বসন্ত বলল, জমিদার রমানাথ রায়কে আমি দেখতে পাইনি, তবে জমিদার মশাইয়ের মুখে শুনেছি তিনি নিজের হাতে এই নিম গাছ এখানে লাগিয়েছিলেন। সমস্তটাই মিলে যাচ্ছে। এই পাতাটা শুকিয়ে গেছে, তবে পাতাটা লম্বা, দেখে মনে হচ্ছে এটা নিম পাতা। জমিদার রমানাথ রায় নিজের হাতে নিম গাছ লাগিয়েছিলেন এবং এই পাতাটা রয়েছে এইখানে, ওটাও একটা নিম পাতা। যদি আমার কথা ভুল না হয় তাহলে এই নিম গাছের তলায় কিছু একটা থাকতে পারে। তাহলে তো আমাদের এই নিম গাছটা তুলে দেখা দরকার। কিন্তু জমিদার মশাই কি এই নিম গাছ কাটতে রাজি হবেন? কথাবার্তা এবং আরো অনেক কিছুতে সেদিনটা প্রায় কেটে গেল। সেখান থেকে বেরিয়ে আসতে যাব এমন সময় মনে হলো সামনের প্যাসেজে মাঠের মতন জায়গাটায় দুজন লোক হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছে। সেদিকে আমি তাকিয়েছিলাম। অভিমন্যু বলল, তাই ভাবছি ব্যাপারটা খুব সহজ সরল হয়ে যাচ্ছে, কোনো প্রতিপক্ষ নেই, এমনি এমনি কেসটা। কি বলতে চাইছিস তুই? প্রথমত জমিদার মশাই আরেকটু ভালো করে ডায়েরিটা পরীক্ষা করলে কিংবা প্রথম থেকেই ব্যাপারটা নজর দিলে সমস্যাটা নিজেই খুঁজে বার করতে পারতেন। প্রথমত তার বয়স হয়ে গেছে, আর দ্বিতীয়ত তিনি কাউকে ভরসা করতে পারছেন না। কিন্তু সমস্যা হলো বসন্ত বাড়িতে রয়েছে, কর্তাও রয়েছে, তারপরেও তিনি আমাদের ডেকে পাঠালেন কেন? জমিদার মশাই আমাদের সঙ্গে কথা বলার সময় বারবার দরজার দিকে তাকান। আরেকটা ব্যাপার লক্ষ্য করেছিস? জমিদার মশাই যখন কথা বলেন আমাদের সঙ্গে, তখন কিন্তু সামনে কেউ থাকে না। এমনকি কর্তা আমাদের চা দিতে এলেও তখনও জমিদার মশাই চুপ করে থাকেন। আমার ব্যাপারটায় কোনো একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছে, জানো তো। কিছু তো একটা সমস্যা রয়েছে। তাছাড়া জমিদার মশাইয়ের স্ত্রীর কথা মনে আছে? তিনি যেন আমাদের একটু এড়িয়ে এড়িয়ে যেতে চাইছেন। অভিমন্যুর কথাগুলো মনে রইল বটে, তবে কিছুই বুঝে উঠতে পারলাম না। আমার মন তখন রয়েছে ওই নিম গাছের তলায়। কাল সকাল সকাল আমরা চলে আসব। কাল নিম গাছের তলা খোঁড়ার ব্যবস্থা হবে। সেদিন সন্ধ্যের দিকে হঠাৎ করেই অভিমন্যুর ফোন পেয়ে কেমন যেন চমকে উঠলাম। তাড়াতাড়ি ফোন ধরে বললাম, কি হয়েছে বল। এক্ষুনি একবার বেরোতে হবে, আশা করি তোর অসুবিধা হবে না। অসুবিধা হবে না, কিন্তু ব্যাপারটা কি হঠাৎ এখন? কাল সকালে তো ওখানে যাওয়ার কথা। কাল সকালে ওখানে গেলে দেরি হয়ে যাবে মনে হচ্ছে, এতক্ষণ সময় নষ্ট করা যাবে না। অভিমন্যুর কথা কিছুই বুঝতে পারলাম না। তার কথা মতো অভিমন্যুর বাড়িতে গিয়ে পৌঁছতে দেখি আমাদের এলাকার পুলিশের সাব ইন্সপেক্টর রতন সান্যাল এসে পৌঁছেছে। আমায় দেখে সামান্য হেসে বললেন, তোমরা যে এমন একটা ব্যাপার, মানে রানা প্রতাপের তলোয়ারের খোঁজার ব্যাপারে হাত দিয়েছো, সে কথা তো আমাদের আগে বলনি। আসলে ব্যাপারটা এমনভাবে হয়ে গেল, আর এত তাড়াতাড়ি হয়ে গেল যে কিছুই বলার মতো সুযোগ পেলাম না। সবই ঠিক আছে, কিন্তু অভিমন্যু এমন সময় আমাকে কেন ডেকে পাঠালো? আর সে যে বলল আজ রাত্রে কোথাও একটা বেরোতে হবে, কিন্তু কোথায় যেতে হবে, কি করতে হবে সেটাই তো বুঝতে পারছি না। একটু পরেই অভিমন্যু এসে পড়ল। তার মুখটা কেমন যেন থমথমে। যখন কোনো ব্যাপারে সে গভীরভাবে চিন্তা করে কিংবা কোনো কেসের সমাধানের প্রায় কাছাকাছি এসে পড়েছে, এমন সময় তার মুখে এমন ভাব দেখা যায়। আমি কিছু বলার আগেই রতনবাবু বললেন, তোমার কি ফোর্স লাগবে? যদি মনে করো ফোর্স লাগবে তাহলে তার ব্যবস্থা হয়ে যাবে। ফোর্স লাগবে না, যত কম লোকজন থাকবে ততই ভালো। তবে আমাদের এক্ষুনি বেরোতে হবে। আপনাদের সমস্ত ব্যাপারটা ছোট্ট করে বলে রাখছি। এরপরেই অভিমন্যু যা বলল, সেই সমস্ত কথা শুনে আমার কিন্তু মনে হলো যেন আকাশটা মাথার উপর ভেঙে পড়েছে। জমিদার বাড়ির কাছাকাছি আসতে বুঝতে পারলাম অন্ধকারে জায়গাটা যেন আরো বেশি ঢেকে গেছে। তবে আরো খানিকটা সামনের দিকে এগিয়ে জমিদার বাড়ির সামনের দিকের একপাশের ভাঙা পাঁচিলের কাছে গিয়ে দাঁড়ালাম। আশেপাশে কোথাও তেমন কিছু ভালোভাবে দেখা যায় না। জমিদার বাড়ির লোহার গেটটা বন্ধ।
আমরা ভাঙা পাঁচিলটা ধরে সামনের দিকে এগোতে লাগলাম। বেশ খানিকটা এগোতেই এক জায়গায় পাঁচিলের অংশ বেশ খানিকটা ভাঙা বলে মনে হলো। পাঁচিলের ওপরে হাত দিয়ে সামান্য উঠলেই ভেতরে ঢুকে যাওয়া যায়। সেই পথে আমরা চুপি চুপি ভেতরে ঢুকলাম। পাঁচিলের গা ঘেঁষে বড় বড় জঙ্গলের মাঝে চুপ করে বসে রইলাম। বেশ খানিকটা সময় এভাবেই কেটে গেল। একসময় অধৈর্য হয়ে রতনবাবু বললেন, আরে তোমরা কোথায় এনে ফেললে আমাকে? এখানে এসে মশার কামড় খেতে হবে সেটা তো ভাবতে পারিনি। আর একটু অপেক্ষা করুন, একটু রাত না হলে কিচ্ছু হবে না। এই চুপ চুপ, কি যেন আসছে। সত্যি সত্যি জমিদার বাড়ির দিক থেকে কে যেন আসছে বলে মনে হলো। আমি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেললাম। হেঁটে হেঁটে যারা আসছে তাদের মধ্যে টর্চের আলোয় একজনকে বসন্ত বলে মনে হলো। অন্য একজনকে চিনতে পারলাম না। বেশ ফর্সা চেহারা, তবে মুখটা অচেনা। লোকগুলোর মধ্যে ওই অচেনা লোকটি বলে উঠল, আর দেরি করা যাবে না, আজ রাতের মধ্যে যা করার করতে হবে। এত সহজ একটা ব্যাপার ছিল, অথচ তুমি বুঝতে পারলে না। কি করে বুঝবো? এতদিন ধরে জমিদার মশাই ডায়েরিটাকে তার কাছে রেখে দিয়েছিলেন, তার কাছেই ছিল, অথচ তুমি বুঝতে পারেননি। আমি কি করে বুঝবো যে ওর মধ্যে ওই ম্যাপটা রয়েছে? আচ্ছা, আর দেরি করিস না, দুজন লোক এসেছে তো। হ্যাঁ, ওদের ডাকলেই চলে আসবে, কাছাকাছি আছে, ফোন করলেই হবে। এখনই কাজ শুরু করে দিন, রাতের মধ্যেই শেষ করতে হবে, না হলে সকাল হলেই তো ওই গোয়েন্দা আর তার সঙ্গে ওই ছেলেটা চলে আসবে। ওরা আরো অনেকক্ষণ কথা বলল। ওদের কথা শুনতে শুনতে আমার মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। কি কথা বলছে ওরা? অভিমন্যু শক্ত গলায় আস্তে আস্তে বলল, আমার আগেই সন্দেহ হওয়ার দরকার ছিল। একটা ব্যাপারে খটকাও লেগেছিল, কিন্তু বুঝতে পারিনি। যাই হোক, এখন আমাদের চুপ করে বসে থাকতে হবে। দুজন লোক আসবে, মাটি খোঁড়া হবে। ওই নিম গাছটা তুলে তার তলা থেকে বোধহয় নিচু কোনো পথে যাওয়ার রাস্তা রয়েছে। এরা যতক্ষণ ভেতরে ঢুকবে ততক্ষণ আমরা এখানেই বসে থাকবো। এরপর প্রায় ঘন্টা খানেক কেটে গেল। নিম গাছ কেটে সেই গাছের তলায় মাটি খুঁড়ে ওরা একটা পথ বের করলো। 1 ঘন্টার বেশি লেগেছিল বলে মনে হলো। 4 জন মাটি খুঁড়তে, তারপর ওদের 4 জনকে সেই অচেনা লোকটা ওপরে ডাকলো। বসন্ত নিচের দিকে নেমে গেল। একটু নিচতলা থেকে তার গলা শোনা গেল, একটা লোহার সিঁড়ি আছে, নিচে ধুলো পড়া একটা জায়গা মতো রয়েছে, কিন্তু একা একা নামতে সাহস পাচ্ছি না। তোমরা এখানেই দাঁড়াও, তোমরা যা কাজ করেছো তার জন্য ভালো বকশিস পাবে। তোমরা এখানে অপেক্ষা করো, আমি এখনই আসছি। কথাটা বলে সেই অচেনা মতো লোকটা নিচের দিকে নেমে গেল। তার মুখটা সম্পূর্ণ সেই গর্তের মধ্যে আড়াল হয়ে যেতেই আমার মনে হলো লোকটার মুখের সঙ্গে হর্ষবর্ধন রায়ের মুখের যেন অদ্ভুত মিল রয়েছে। সে নেমে যেতেই সঙ্গে সঙ্গে অভিমন্যু ইশারা করল। রতনবাবু রিভলভার বের করলেন। একটা রিভলভার অভিমন্যুর কাছেও আছে। রিভলভার বের করে আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলাম। লোকগুলো এলাকার মজুর শ্রেণীর লোক। তাদের হাত করতে বেশি সময় লাগলো না। তাদের 4 জনকে একপাশে দাঁড় করিয়ে আমি অভিমন্যুর রিভলভার হাতে নিয়ে তাদের দিকে তাক করে রইলাম। অভিমন্যু আর রতনবাবু নেমে গেলেন গর্তের ভেতর। বেশ কিছুক্ষণ পরে গর্তের ভেতর থেকে প্রথমে উঠে এলো বসন্ত, তারপর সেই অচেনা লোকটা, তারপর রতনবাবু এবং সবার শেষে অভিমন্যু। সেই অন্ধকারের মধ্যেও কেমন যেন ঝকঝক করে উঠল অভিমন্যুর হাতে থাকা একটা খাপবন্দি তলোয়ার। আমি প্রায় চিৎকার করে বলে উঠলাম, রানা প্রতাপের তলোয়ার! একতলার একটা ঘরে আমি, রতনবাবু, অভিমন্যু আর সেই লোকটা বসন্ত ও তার সঙ্গে বসে রয়েছে সেই বয়স্ক মতো মহিলাটি, এতক্ষণ ধরে যিনি কাঁদছিলেন। তার পরনের শাড়ির আঁচলে তিনি মুখ মুছছেন। রতনবাবু বললেন, আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, অভিমন্যু আসলে হচ্ছেটা কি? ওই মাটির তলায় সিঁড়ি দিয়ে ওই ঘরে গিয়ে আমরা যেটা তুলে আনলাম সেটা না হয় রানা প্রতাপের সেই তলোয়ার, কিন্তু তার সঙ্গে তো আরো 3টে কঙ্কাল ওখানে দেখতে পেলাম। বসন্তবাবু, আপনি বলবেন না আমি বলবো?
আমি কিছু জানি না। আমি সমস্ত কিছু করেছি আসলে গোবর্ধন বাবুর কথায়। আপনারা এভাবে আমার প্রপার্টিতে ঢুকে এইভাবে আমায় হেনস্থা করতে পারেন না। আমি আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, মানহানির মামলা করব আমি। এটা আপনি করতেই পারেন, কিন্তু তার আগে আপনি যে জমিদার হর্ষবর্ধন রায় সেজে আমাদের মিথ্যে কথা বলেছেন এবং আমাদের দিয়ে আপনার পরিবারে সেই গুপ্তধন উদ্ধার করার প্রচেষ্টা করেছেন, কিন্তু সেই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, কিন্তু আসল হর্ষবর্ধন রায় কোথায়? এই কথায় লোকটা আবার কেঁদে উঠল। মাধব একপাশে দাঁড়িয়েছিল। সে এবার কান্না ভেজা গলায় বলল, প্রথমে একটা ঘরে আটকে রেখেছিল, তারপরে কোথায় তাকে নিয়ে গেছে তা আমি জানি না। আমাকে ওরা আটকে রেখেছিল। আমি সব কথা সবাইকে বলে দেব বলেছিলাম, তাই। সঙ্গে সঙ্গে অভিমন্যু উঠে দাঁড়ালো। বসন্তের দিকে এগিয়ে গিয়ে তার চোখের ওপর চোখ রেখে বলল, জমিদার মশাইয়ের যদি কোনো ক্ষতি হয় বসন্ত, তাহলে কিন্তু আমি তোমাদের কাউকে ছেড়ে দেবো না। হঠাৎ অভিমন্যুর মুখে আপনির বদলে তুমি শুনে বসন্তবাবু কেমন যেন একটু হক চকিয়ে গেলেন। তারপর গোবর্ধন বাবুর দিকে তাকিয়ে বসন্ত বলল, জমিদার মশাই ঠিকই আছেন। একতলার অন্য একটা ঘরে তাকে আটকে রাখা হয়েছে। সেই ঘরের কথা অন্য কেউ জানে না। আর দেরি করা গেল না। বসন্তর সঙ্গে চলে গেলেন সেই একতলার ঘরের দিকে, মাধবকে নিয়ে জমিদার মশাইকে মুক্ত করে আনতে। ঘরের মধ্যে আমরা বসে রইলাম। গোবর্ধন লোকটি আবার কেঁদে উঠল। আমি তো তোকে আগেই বলেছিলাম, এমন করিস না, এমন করিস না। আমাদের এই বংশের কেউ ওই তলোয়ার খোঁজার চেষ্টাও করেনি, কেউ কখনো যায়ও নি ওই তলোয়ার ওখান থেকে বাইরে বেরিয়ে আসুক। তোমাদের ওই বস্তা পচা সেন্টিমেন্টের জন্য আমি তো সমস্ত কিছু নষ্ট করতে পারবো না। ওই রানা প্রতাপের তলবারের কথা আমি ইংল্যান্ডে অনেককেই বলেছি। ওটা বিক্রি করে আমি অনেক টাকা পাবো, তাই ওটা আমি নিয়ে যাবই। ওটা আপনাদের পারিবারিক সম্পত্তি গোবর্ধন বাবু, কিন্তু আপনার ইচ্ছেতে সেটা বিক্রি করতে পারবেন না। ওটা আপনার বাবার সম্পত্তি। এখনো আপনার বাবা যদি না চান, তাহলে ওটা আপনি নিয়ে যেতে পারবেন না। গোবর্ধনবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এগিয়ে এসে অভিমন্যুর গলার কাছটা চেপে ধরতে যাওয়ার আগেই অভিমন্যু অদ্ভুত কায়দায় মাথাটা সামান্য নিচু করে গোবর্ধনবাবুর মুখের কাছটা লক্ষ্য করে একটা আলতো ঘুষি চালিয়ে দিল। তাতে গোবর্ধনবাবু সেই দশাসই চেহারাটা নিয়ে ছিটকে পড়ল একটা চেয়ারের ওপর। লোকটা ভয়ে আবার কেঁদে উঠল। ততক্ষণ রতনবাবু আর মাধব বসন্তকে নিয়ে জমিদার মশাইকে খুঁজে নিয়ে এসেছেন। তার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। তাকে একটা চেয়ারে বসিয়ে মাধব হাওয়া করতে লাগলো। সামান্য জল দিয়ে তার মুখের দিকে তাকাতেই আমি বুঝতে পারলাম, আগের দুদিন যাকে আমরা দেখেছি সে এই জমিদার মশাই হতে পারে না। জমিদার মশাইয়ের কপালের ভাঁজ আরো বেশি, মুখের চামড়া আরো বেশি কুঁচকে এসেছে। সব থেকে বড় কথা যেটা চোখে পড়ার মতো তা হলো তার দৃষ্টি কেমন যেন হয়ে এসেছে। অভিমন্যু তার কাছে এগিয়ে যেতেই রতন বলল, তাকে হাত পা আর মুখ বেঁধে একটা ঘরের বিছানার উপর রাখা হয়েছিল। বোধহয় অজ্ঞান থাকার কোন ইঞ্জেকশন দেওয়া হয়েছে, জ্ঞান এখনো পুরোপুরি আসেনি। এমন একটা কাজ করতে আপনার একবারও বাঁধলো না? নিজের বাবাকে ওভাবে আটকে রেখে ওই তলোয়ার নিয়ে যেতে চেয়েছিলেন, চুরি করতে চেয়েছিলেন। গোবর্ধনবাবু ততক্ষণে পুলিশ দেখে পালাতে গিয়ে ধরা পড়ে কাঁদো কাঁদো স্বরে সামান্য ইংরেজি ভাষা ও বাংলা ভাষার মিশ্রণে বললেন, আমার কিছু করার ছিল না। আমার ইংল্যান্ডের ব্যবসার সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছে। খুব ভেঙে পড়েছিলাম আমি। সেখানে আমার পরিবার রয়েছে। সমস্ত টাকা শোধ করে তবেই আমি পরিবারকে নিয়ে এখানে আসতে পারবো। তলোয়ারটা বিক্রি করে যদি টাকা নিয়ে আমি তারপর ইংল্যান্ডে ফিরে যাই, তাহলে আমার পরিবারকে নিয়ে অন্তত এখানে চলে আসতে পারতাম। তারপর গোবর্ধনবাবু জমিদার বাবুর স্ত্রী জয়ন্তী দেবী অর্থাৎ তার মায়ের দিকে হাত জোর করে ধরা গলায় বললেন, আমাদের ক্ষমা করো মা, কিন্তু আমায় বাঁচাও। সবই বুঝতে পারছি। তার মানে গোবর্ধন তার বাবার মতো সেজে আপনাদের দিয়ে তলোয়ারটা খুঁজে বার করতে চাইছিল, কিন্তু তলোয়ারটা কোথায়? সেই ঘরেই এক পাশে একটা টেবিলের উপর রাখা ছিল তলোয়ারটা।
সেটা পুরনো দিনের হলেও তার সাধের তলোয়ারে জং পড়ে গেলেও কেমন যেন এখনো তার থেকে একটা ইতিহাসের গন্ধ ভেসে আসছে। অভিমন্যু এগিয়ে গেল তরোয়ালটার দিকে, হাতে তুলে নিল সেটা। তলোয়ারটা মাটি থেকে প্রায় অভিমন্যুর কোমর ছাড়িয়ে ওপরের দিকে উঠে এসেছে। কাঁচটা খুলে অভিমন্যু তলোয়ারটাকে মাথার ওপর তুলে ধরল। জং পড়েছে, তবে তার ধার যেন রয়ে গেছে। তলোয়ারের মাটির দিকে সোনার মতো জায়গাটার ঠিক মাঝামাঝি দুদিকে রয়েছে দুটো সাধারণ পাথর। বসন্ত বাকিটা মিথ্যে কথা বললেও এটা কিন্তু মিথ্যে বলেনি। পাথরগুলো এমনভাবে লাগানো রয়েছে যাতে তলোয়ারটা ধরতে সুবিধা হয়। অভিমন্যু তলোয়ারটা হাতে তুলে নিল। এবার সবটা বোঝা গেছে। ওই ঘরে 3টে কঙ্কাল রয়েছে, তার মধ্যে একটা রানা প্রতাপ, একটা কালাচাঁদ, আর একটা হলো এমন কারো যে ওই ঘরে ঢুকেছিল চুরি করতে, কিন্তু ওখান থেকে আর বেরোতে পারেনি। হয়তো কালাচাঁদ আর রানা প্রতাপও তার হাতে আহত হয়েছিল কোনোভাবে, তাই সেও ওখান থেকে আর বেরোতে পারেনি। ওই পথে যাবার অন্য কোনো রাস্তা ছিল, সেখান থেকে ওরা গিয়েছিল, কিন্তু ওরা ওখান থেকে বেরোতে পারেনি। তবে জায়গাটার কথা জমিদার রমানাথ রায় কি করে জানলো সে ব্যাপারে আমি বলতে পারবো না। তবে রানা প্রতাপের তলোয়ার কিন্তু আসলে সরকারি সম্পত্তি, অবশ্যই এর ওপরে জমিদার বাড়ির অধিকার আছে। প্রথমে জমিদার মশাইকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা দরকার। আর রতনবাবু, গোবর্ধন বাবুকে আপনাদের হেফাজতেই রাখতে হবে। তারপর বাকিটা জমিদার মশাই সুস্থ হলে যা ঠিক করবার তিনি করবেন। এরপর রতনবাবু ফোন করে জিপ এবং ফোর্স নিয়ে এলেন। ততক্ষণে রাত আরো গভীর হয়েছে। সেই রাতেই গোবর্ধন বাবুকে নিয়ে যাওয়া হলো, আর অ্যাম্বুলেন্স করে মাধব আর জমিদার মশাইকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। জমিদার বাড়ির সমস্ত কিছু বন্ধ করে রতনবাবু নিজের হাতে দরজা তালা বন্ধ করলেন। তারপর আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করতে করতে বললেন, ভাগ্যিস তোমার সন্দেহ হয়েছিল অভিমন্যু, তা না হলে তো এমন একটা ব্যাপার কিছুতেই জানা যেত না। কিন্তু তোমার মনে সন্দেহটা জাগলো কেন? কথায় কথায় বসন্তবাবু বলে ফেলেছিলেন জমিদার মশাইয়ের 2 ছেলেকে খানিকটা জমিদার মশাইয়ের মতো দেখতে। তাছাড়া জমিদার মশাইয়ের এক ছেলে নাকি অভিনয় করতে ভালোবাসত এবং সে মেকআপের যথেষ্ট পারদর্শী ছিল। প্রথম দিন জমিদার মশাইকে তো দেখেছিলাম এবং দ্বিতীয় দিনও জমিদারকে দেখলাম। দুদিনের মধ্যে সামান্য পার্থক্য চোখে পড়েছিল জানো তো, বিশেষ করে গলার কাছটা। গলার কাছে বোধহয় মেকআপ করতে গোবর্ধনবাবু ভুলে গিয়েছিলেন। প্রথম দিন তার গলার চামড়াটায় যথেষ্ট ভাঁজ পড়েছিল, দ্বিতীয় দিন কিন্তু এক ধরনের লাগছিল না, কেমন যেন লাগছিল সেখানটা। আর তাছাড়াও ওই ওষুধের বাক্সটা, প্রথম দিন ওষুধের বাক্সে সমস্ত ওষুধ যেমন দেখেছিলাম, দ্বিতীয় দিনও তেমন ছিল। ওষুধের বাক্সটা খোলা হয়নি পর্যন্ত, কাঁথাটাও যেভাবে ছিল ঠিক সেইভাবেই রাখা হয়েছিল। আসলে যদি ওষুধের পাতাটা খোলাও হতো তাহলে একটু অন্তত এলোমেলো হয়ে থাকতো। আরও একটা জিনিসে খটকা লেগেছিল জানো। তারপরে যখন ওই ম্যাপটা খুঁজে পাওয়ার পরে জমিদার মশাই বসন্ত দুজনেই পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে চাইলেন, তখন আরও খটকা লাগলো। যে লোকটা তাড়াহুড়ো করে আমাকে ডেকে নিয়ে গুপ্তধন খুঁজে বার করতে চাইছে, সেই লোকটা আর একটা দিন দেরি করতে চাইছে কেন? সেদিন তখন বিকেল মাত্র। সন্দেহ হয়েছিল রাতে কিছু একটা হতে পারে। আর যে দুটো লোক আমাদের উপর নজর রাখতে এসেছিল ওরা? আমাদের উপর নজর রাখতে আসেনি, ওরা আসলে এসেছিল বসন্তের সাথে কথা বলতে। আমারই ভুল হয়েছিল। আচ্ছা মনে আছে, এখান থেকে চলে গিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার আগে আমি একবার ফোনে কথা বলতে বলতে তোমায় এগিয়ে যেতে বলেছিলাম? তারপর আমি পিছনে ফিরে এসেছিলাম, তখন দেখি বসন্ত লোকগুলোর সাথে কথা বলছিল। আর তারপরেই সব কিছু যেন মিলতে লাগলো। জমিদার গিন্নি চুপ করে থাকা, মাধবকেও একবার দেখতে না পাওয়া, অথচ মাধবের ব্যাপারে সবার কাছে শুনলাম। তারপর 2 2 4 করলাম। আর এখন তো সবকিছুই তোমাদের সামনে। আমি অবাক হয়ে গেলাম। অভিমন্যুর মতো করে আমি হয়তো ভাবতে পারবো না। রতনবাবু অভিমন্যুর কাঁধে একটা হাত চাপড়ে বললেন, সাবাস অভিমন্যু, তোমার বুদ্ধি আছে। আমি প্রসন্ন, তুমি যেভাবে সাহায্য করলে। যাই হোক, এখন চলো তোমাদের বাড়ি পৌঁছে দিই। বাকি সবকিছু না হয় কাল সকালে একবার সামনে এসে আরেকবার বলো। আমরা পুলিশের গাড়িতে উঠলাম। পেছনে বসে আছে গোবর্ধন বাবু আর বসন্ত। গাড়িটা চলতে লাগলো।
অভিমন্যুর বাড়ির দিকে।